বং ভুতুরেতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য রাজপ্রতাপ বসুর কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, জাতিস্বর। তারানাথ তান্ত্রিক বাংলা সাহিত্যের অমর সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে সৃষ্ট একটি অসামান্য চরিত্র। পরে তার সুযোগ্য পুত্র শ্রী তারা দাস বন্দ্যোপাধ্যায় তার পিতা সৃষ্ট চরিত্রটিকে সুদূর প্রসারী করেন। আজকের গল্প পাঠে ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে রাজপ্রতাপ বসু, অন্যান্য চরিত্রে বুবাই, নির্মাল্য, সৌরভ, তুয়া ও রাজপ্রতাপ। শুরু করছি আমাদের আজকের নিবেদন রাজপ্রতাপ বসুর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, জাতিস্বর। আমাদের ইউটিউব চ্যানেলে তারানাথ তান্ত্রিক এবং অমর জীবনের দান গল্পে আপনারা শুনেছিলেন যে কিশোরী এবং বিভূতি দুইজন মিলে খুবই চিন্তিত হয়ে তারানাথের নতুন ভক্ত নির্মাল্যর বাড়ি আসে, যেখানে তারানাথ প্রথমবার আড্ডা জমাতে এসেছিল। কিন্তু কিশোরী এসে তার চিন্তার কথা প্রথমেই জানায় তারানাথকে যে তার অফিসের এক কেরানি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ এবং তাকে দেখতে গিয়ে কিশোরী দেখে যে তার চেহারা এবং বাহ্যিক গঠনে অনেক পরিবর্তন এসে পড়েছে, যেটা হওয়া স্বাভাবিক নয়। তাই সে আড্ডা দিতে এসে প্রথমেই চিন্তার বিষয় জানায়। তখন তারানাথ বলেন যে হ্যাঁ, এটা সম্ভব। এরকম অভিজ্ঞতা এর আগে হয়েছিল তার নিজের সাথেই, এবং তিনি সেই গল্প সবার সাথে শেয়ার করেন যে কিভাবে এই চেহারা চরিত্রের পরিবর্তন এসেছিল এবং তিনি প্রতিকার কিভাবে করেছিলেন। সেই প্রতিকার করার সময় অমর জীবন কি বিধিনিষেধ তাকে বলে গেছিল। পরবর্তীতে একদিন কিশোরী জানতে পারে যে সেই অফিসের কর্মী কেরানি স্বপন পুরোপুরি সুস্থ এবং তার আগের চেহারা এবং চরিত্র ফিরেও এসেছে। কিন্তু এদিকে তার ঠিকানা সে তারানাথকে দেয়নি। কিভাবে সম্ভব হলো এবং অমর জীবনের নিষেধ থাকা সত্ত্বেও কিভাবে তারানাথ সেই কাজ করল, এটা জানার জন্য কিশোরী, বিভূতি এবং নির্মাল্য চলল মঠ লেনে তারানাথের বাড়িতে। সেদিন বিকেলে আমি, কিশোরী ও নির্মাল্য তাড়াহুড়ো করে তারানাথের বাড়িতে পৌঁছালাম। দেখলাম সদর দরজা খোলা। দেখে মনের ভেতরের দুশ্চিন্তাটা আরো প্রশ্রয় পেল। চারি বারান্দায় বসে একটা কাগজে কি যেন লিখছে। কিশোরী প্রশ্ন করল, কি লিখছো চারি? কাকাবাবু, বাড়িতে একটা পুজো হবে, বাবা ফর্দ বলে দিলেন তাই। ঠাকুরমশাই ঠিক আছেন তো? হ্যাঁ, কেন, বাবার কি হবে? কথাটা শুনে বুকে জল এলো আমাদের। জুতো জোড়া খুলে রেখে সবাই বৈঠক ঘরে প্রবেশ করলাম। দেখি তারানাথ চোখ বুজে মাথাটা একটু উঁচু করে কিছু যেন ভাবছে। কিশোরী বলল, ঠাকুরমশাই, আমাদের তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল, মানে কিভাবে কি যে হয়ে গেল। তারানাথ চোখ বুজেই উত্তর দিল, আরে আগে তিনজন জমিয়ে বসো, তারপর প্রশ্নোত্তর করা যাবে। তাছাড়া আমায় নিয়ে এত দুশ্চিন্তা কিসেরা? না মানে কিশোরীর অফিসের কেরানি স্বপন, সে তো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আপনি কি কোনোভাবে এর পেছনে মানে মানে ঠাকুরমশাই, আপনি কি কিছু করলেন? তারানাথ এবার চোখ খুলল, শান্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, স্বপন এখন সম্পূর্ণ সুস্থ? আমার ধারণাই তবে ঠিক বলে প্রমাণিত হলো। কিন্তু তাহলে তো... কি ব্যাপার ঠাকুরমশাই, কোনো দুশ্চিন্তা করছেন বলে মনে হচ্ছে। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সম্পূর্ণ ঘটনাটির পেছনে আমার জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা কাজ করছে। তবে আমি দাঁড়িয়ে গেছি এক বৃহৎ প্রশ্নের মুখে। তোমাদের কাছে এই ঘটনা ও তার মর্ম দুটোই অজানা থাকাটাই শ্রেয়। যুক্তি ও বিজ্ঞান আবার সম্পূর্ণভাবে হার মানল আমার এই বৃদ্ধ বয়সে এসে। তারানাথের মুখ দেখেই বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এর আড়ালেই।
এমন একটা কিছু সাক্ষী আমাদের বৃদ্ধ বন্ধু আবার হয়েছেন, যার ভয়াবহতা আমাদের অপার্থিব রোমাঞ্চকর মঞ্চে দাঁড় করিয়ে দিতে পারে। কিশোরী নাচোর বান্দা পকেট থেকে একটা পাসিং শোর প্যাকেট বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি বলুন না ব্যাপারটা কি, আমরা কিন্তু প্রচণ্ড চিন্তায় আছি। এটা শুধুমাত্র কোনো গল্প নয় কিশোরী, এই গল্পের থেকে আরেকটি গল্পের শুরু হয়, যেটা আমার মনকেই আর এক দার্শনিকের দরবারে দাঁড় করিয়ে দিচ্ছে। তাহলে ভেবে দেখো তোমাদের অবস্থা কি হতে পারে। আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, এমন মানসিক অবস্থা নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা সম্ভব নয়, আপনি তো বুঝতেই পারছেন। কাহিনীটি শেষ হওয়ার পর বাড়ি ফিরে যেতে পারবে তো, মনে কোনো সংশয় না নিয়ে? পারবো, আপনি বলুন না। তারানাথ সিগারেটের প্যাকেটের মোড়কে একবার চোখ বুলিয়ে তার থেকে একটি সিগারেট বের করল। তারপর তাতে অগ্নি সংযোগ করে মেরুদণ্ড সোজা করে বার দুয়েক লম্বা টান দিয়ে বলতে শুরু করল, তখন আমার ভবঘুরে জীবনের মধ্যপথ, গুরুর সন্ধানে ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছিয়েছি নিতাইনগর নামক একটি গঞ্জে। ধনী গরিব মিলিয়ে এই গ্রামে বসত বাড়ি হবে মাত্র 25 ঘর মতো। পাশের গ্রামের থেকেই খবর পেয়েছি নিতাইনগর শ্মশানে নাকি সাধু সন্ন্যাসীদের একটা সেবা অনুষ্ঠানের আয়োজন করেছেন গ্রামের জমিদার রতন বানুজ্জে। তবে আমি কিন্তু সেখানে শুধুমাত্র পেটের টানে ছুটে যাইনি, গেছি একজন সিদ্ধ পুরুষের সন্ধানে। শ্মশান চত্বরের পাশে শামিয়ানা খাটিয়ে তার নিচে নিরন্তর খিচুড়ি বিতরণ চলছে। এক প্রান্তে গেরুয়া বিছিয়ে বসে আছে কয়েকজন সন্ন্যাসী, যাদের সামনে নৈবেদ্য হিসেবে জড়ো হয়েছে ফল মূল আনাজপাতির স্তূপ। গ্রামের মানুষ একে একে আসছে তাদের চরণে প্রণামী দিয়ে যে যার মতো ভোগ খাওয়ার আসন গ্রহণ করছে। আমি এক পা দুপা করে হেঁটে গিয়ে সেই গেরুয়ার ওপরে একটা ভক্তিপূর্বক প্রণাম করে উপনিবেশ করলাম। যে কজন আমার পাশে সমগোত্রীয় রয়েছেন প্রত্যেকেই যে ব্যবসায়ী, তাতে কোনো সন্দেহ নেই। এক কথায় বলতে গেলে এদের মধ্যে একজন মানুষকেও আমার দৃষ্টিসঙ্গত মনে হলো না। এমন সময় আমার পেছন থেকে একজন বলল, ভাই একটু সরে বসবে, তাহলে আমিও একটু বসতাম। পেছনে তাকিয়ে দেখি একজন সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত বছর 50-এর লোক নরম বিনয়ের দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো, ওই চোখ দুটো দেখেই বুঝলাম তাতে উচ্চতন্ত্রের জ্যোতি ফুটেছে। মুর্শিদাবাদ শ্মশানের গুরুজির চোখে এই প্রকার জ্যোতি আমি দেখেছি। উনি আমাকে বলেছিলেন, তন্ত্রে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে এই জ্যোতি ফুটে ওঠে। আমি একটু সরে বসলাম। আমার পেছনে কোনো রকমে উনি বসে পড়লেন নিঃশব্দে। মনে মনে তার সাথে আলাপ জমানোর ইচ্ছে হচ্ছিল না তা নয়, তবে কথা শুরু করার কোনো বিষয় পাচ্ছিলাম না। ঠিক তখনই একজন বৃদ্ধ এসে সন্ন্যাসী মণ্ডলীর সামনে এক ছড়া কলা এসে নামিয়ে রাখতে যাবে, এমন সময় আমার পেছনের ব্যক্তিটি বলে উঠল, আপনি একজন বয়স্ক মানুষ হয়ে এখানে প্রণামী দেবেন, এটা ভালো দেখায় না বাবা। অপরাধ নেবেন না, ওটি আপনি জগৎ মাতার প্রসাদ হিসেবে গ্রহণ করুন। আমার সামনে বসে থাকা ভণ্ড ব্যবসায়ীগুলো এই কথা শুনে একটু নাক সিট করলো ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। বৃদ্ধ লোকটি করজোড়ে সবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে খিচুড়ি গ্রহণের চটে গিয়ে বসলেন। এবার আমি বললাম, আমার মনে হয় গ্রামের মানুষগুলোর থেকে এমন প্রণামী নেওয়ার কোনো যুক্তি হয় না। সাধারণের কল্যাণই যখন আমাদের কর্তব্য, তখন তার জন্য আবার ভিড় কিসের?
ভদ্রলোক বেশ কিছুক্ষণ পরে কথা বলল, তবে এমন একটি কথা বলল যা আমার প্রশ্নের উত্তর নয়। তোমার নামটা তোমার ঠাকুমা রেখেছিল, তাই না? আমি একটু চমকে উঠে বললাম, হ্যাঁ, কেন বলুন তো? না, তেমন কিছু নয়, তবে তোমার নামের সাথে দৃষ্টিভঙ্গির মিল বিস্তর। কিন্তু তুমি এই পথে কি করছো তারানাথ? এতে তোমার গন্তব্য কি? আমি বিনয়ের সুরে বললাম, আমি আপনারই মতো এক মহাপুরুষের সঙ্গ নিয়ে আলোড়নের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছাতে চাই। আমার বিশ্বাস, তন্ত্রের আড়ালে জগতের সৃষ্টির গূঢ় ইতিহাস লুকিয়ে আছে। তা জানতে আমার খুব ইচ্ছে হয় গুরুজি। আমি সে সময় তাকে গুরুজি বলে সম্বোধন করলাম ঠিকই, কিন্তু তার বাহ্যিক বৈশিষ্ট্যে কিন্তু স্বাভাবিক সাধু সন্ন্যাসীদের মতন কোনো বেশভূষণ ছিল না। চুলদাড়ি একটু বড় হলেও গেরুয়াধারী কাপালিক বা তান্ত্রিকের মতো ঠিক দেখতে নয় মানুষটাকে। আমার কথার উত্তরে বলল, ক্ষমতার লোভে ঘর ছেড়েছ, কোনো ইতিহাসের জন্য নয়। আর হ্যাঁ, তোমার শরীরে যে সকল লক্ষণ দেখতে পাচ্ছি, তাতে এটুকু নিশ্চিত ক্ষমতা তুমি পাবে। তারানাথ, এই পথে নিজেকে টিকিয়ে রাখতে গেলে কবে কি পাবে তার চিন্তা ত্যাগ করতে হবে। শুধু আরাধনা করে যাও, ফলের আশা ছেড়ে দিয়ে। তাই করব আমি। আমায় আপনি আপনার শিষ্য করে নিন গুরুজি। আমি কোনো গুরু নই তারানাথ যে তোমায় শিষ্য করব। আর গুরু এভাবে পাওয়া যায় না। কিভাবে কোন জায়গার থেকে তার সন্ধান পাবে তুমি জানতেও পারবে না। এভাবে নির্বাচিত মানুষের চরণতলে গিয়ে পড়লে তোমার ক্ষতিও করে দিতে পারে তারা। মানুষের বাহ্যিক অবয়ব দেখে তাদের গুণমান ও সংকল্প নির্ধারণ করা যতটা সহজ, আসল তন্ত্রগুরু ও কাপালিকদের চিনে নেওয়া ঠিক সেরকমই জটিল কাজ। ভালো মানুষের মায়া জালে তারা যে কোনো সময় নিজেকে জড়িয়ে ফেলতে পারে, নইলে কি রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যেতে পারত? আমি আর কোনো কথা বললাম না। মুখ বুজে সামনের খাবার পর্বের দিকে চেয়ে রইলাম। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে সেরকম সময় শ্মশান চত্বর একেবারে গ্রামবাসী শূন্য হয়ে গেল। সামনে বসে থাকা সন্ন্যাসীরা সকলে উঠে গেলেন অন্নযোগের জন্য। আমার পেছনের ভদ্রলোক উঠে সামনে এসে দাঁড়ালেন, বললেন, তুমি খাবে না? খাবো, চলুন। খাওয়ার পর্ব শেষ হলে গুরুজি বাকি সন্ন্যাসীদের প্রণাম করে সেখান থেকে প্রস্থানের পথ নিলেন। আমার মন কিছুতেই ওনার সঙ্গ ত্যাগ করতে চাইছিল না। বেশ খানিকটা পথ তার পিছনে পেছনে কিছুটা তফাতে হাঁটার পর উনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন, বললেন, তারানাথ, এমন করে আমার পিছু নিও না। আমি যাচ্ছি অনেক দূরে, আর তাছাড়া সাধনা করতে গেলে একা থাকতে হয়। দুজন সাধকের একসঙ্গে সাধনা হয় না। গুরুজি, আমি আপনাকে চিনতে ভুল করিনি। আমি কিছু চাই না প্রভু, শুধু আপনার সাথে থেকে কিছু শুদ্ধ নিষ্ঠাচার শিখে নিতে চাই। আমার পথ প্রদর্শক নেই বর্তমানে। কি করতে হবে বা কি নয় কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কথা দিচ্ছি, দিন পাঁচেক আপনার সাথে থেকে আমি নিজেই আপনার স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যাব। আমি বর্তমানে আমার এক বন্ধুর কাছে যাচ্ছি তারানাথ, কোনো সাধন কর্মে নয়। তবুও তুমি যদি চাও হাসতে পারো, তবে মনে রেখো, গৃহকর্তা গুরুতর অসুস্থ, তাই আচার আচরণে সঙ্গতি রাখবে, এটাই আশা করব। আমি বিনয়ে গলে গিয়ে বললাম, আপনার আদেশ শিরোধার্য গুরুজি। কোনো প্রকার অসামঞ্জস্যতা আপনি আমার থেকে পাবেন না। গুরুজি আর কোনো কথা না বলে ঈষৎ সম্মতিসূচক মাথা নেড়ে আবার হাঁটতে শুরু করলো। চলতি পথে কথোপকথনের ফিকিরে শুধু এইটুকু জানতে পারলাম, তার নাম শম্ভুনাথ মুখার্জি, বাড়ি বিষ্ণুপুর।
এর বাইরে যেটুকু কথা বললেন অত্যন্ত ছেঁড়া ছেঁড়া। অবশেষে সারা রাত হেঁটে পরদিন সকাল আন্দাজ 8টা নাগাদ শিমুলপুর নামক একটি গ্রাম হলো আমাদের গন্তব্য। গ্রামের নামের ফলকের পাশেই একটি ছোট্ট চায়ের দোকান। তার পাশের থেকে চলে গেছে সরু সুতোর মতো মেঠো পথ। সেই পথ ধরে আরো প্রায় হাফ মাইল হাঁটার পরে একটি দোমহলা বাড়ির সামনে গিয়ে গুরুজি দাঁড়িয়ে পড়লেন। আমি ওনার দিকে একবার দেখেই পরক্ষণেই আবার বাড়িটির দিকে তাকালাম। লক্ষ্য করলাম একটা কালো মসলিনের বলয় যেন বাড়িটাকে কেন্দ্র করে খুব মন্থর গতিতে আবর্তন করছে। গুরুজি নিচু গলায় বলল, যা ভেবেছিলাম তাই হলো। কি ভেবেছিলেন? এসো আমার সাথে। আমরা বাড়ির উঠোনে পদার্পণ করতেই একজন বছর 60-70-এর লোক ধীরে ধীরে আমাদের দিকে সন্দিগ্ধ দৃষ্টি ফেলতে ফেলতে এগিয়ে এলো। কাপা কাপা গলায় বলল, আপনি এসেছেন বামুন ঠাকুর। আপনার বন্ধুর অবস্থা একদমই ভালো নয়। কর্তা শেষ 10 দিন হয়ে গেল বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আপনি আসুন, না দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না। প্রতিদিন ডাক্তার আসছে আর যাচ্ছে। আসুন, আপনি আসুন। আমার মনে তখন প্রশ্নের ঝড় উঠেছে, কিন্তু সেই অবাধ কৌতূহল চাপা রেখে গুরুজির পেছনে চুপচাপ হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রধান দরজা পেরিয়ে প্রথমেই এক বিরাট বৈঠক ঘর। ঠিক তার মাঝের থেকে উপরে উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি। আমাদের পথ প্রদর্শক বৃদ্ধ সিঁড়ির পথ ধরল। ওপরের তলায় মোট 3টি ঘর। আমরা পশ্চিম দিকের ঘরটির সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বালিশে হেলান দিয়ে চোখ বুজে ঝিমোচ্ছেন। গুরুজি ঘরের ভেতরে পা রাখার আগে চোখ বুজে কিছু একটা বিড়বিড় করলেন। তারপর বললেন, কিরে বলাই, কি হয়েছে তোর? বলাই দরজার দিকে চাইলেন বেশ কষ্ট করে। দেখলাম তার মুখে একটা অনিচ্ছাকৃত ম্লান হাসি খেলে গেল। ক্লান্ত গলায় বললেন, এসেছি শম্ভু, তোর তো আরো আগে আসার কথা ছিল ভাই, এত দেরি করলি কেন? আমি দেরি করিনি বলাই, মৃত্যুকে তুই বড় আগে আহ্বান করে ফেলেছিস। তোকে বলেছিলাম কোনো রকম বিপদের আঁচ বোধ করলে আমায় কিভাবে ডাকবি, কিন্তু তুই সবটাই মজা ভেবেছিস। বুঝলাম গুরুজি এর আগেও এই বাড়িতে এসেছেন। বলাই বললেন, আমার তো কিছু হয়নি। যদি তেমন কিছু মনে করতাম তোকে ডেকে পাঠাতাম। কেবল হঠাৎ করেই আমার পা দুটো কেমন যেন অবশ হয়ে গেছে। হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না। মাঝে মধ্যেই যে কি যে হয় জানি না। কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে পড়ে রয়েছে। তুই এসেছিস, ভালো হলো। কয়েকটা কাগজ একটু নীরেনের কাছে পৌঁছে দিবি? রঘুকেই পাঠাতাম, কিন্তু ও এসব বুঝবে না। কতকাল আর এই পার্থিব ভোগ্য বস্তু পেছনে ছুটে বেড়াবি? তোকে বলে গেছিলাম আগের বার এসেই, যা দেখছিস তা তোর নয়। দেখ বলাই, তোর বন্ধু বলেই এখানে আরো একবার এসেছি। আমি তোকে সুস্থ দেখতে চাই। আমার পথে কোনো মানুষের বিপদ প্রত্যক্ষ করলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো পাপের সমতুল্য। তুই আমায় সমর্থন না করলে আমি এগোতে পারবো না। আরে কোন বিষয় এগোবি? কি হয়েছে আমার যে তুই এমন বলেই চলেছিস? এতক্ষণ যে নরম কণ্ঠস্বরের অধিকারীর সহচর আমি ছিলাম, তার গলায় এবার স্পষ্ট রুষ্টতার প্রকাশ পেল। গুরুজি বললেন, জাতিস্বর বুঝিস? ততক্ষণ বলায়ের অভিব্যক্তির এমন পরিবর্তন হলো যে আমি ঘাবড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে এলাম। বলা ভালো, এমন প্রতিফলনের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
দেখি বলাই এক লাফে বিছানার থেকে নেমে ঘরের কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ল। তার চোখে মুখে কেমন একটা অযাচিত ভয়। হঠাৎ যেন আমাদের সহ্য করতে পারছে না তার দৃষ্টি। পেছনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ লোকটি যে পালিয়ে গেল তা টের পেলাম সিঁড়ি থেকে নেমে যাওয়ার দ্রুত পদশব্দে। গুরুজি নিচু গলায় বলল, তারানাথ, দরজাটা দিয়ে দাও। আজ্ঞে গুরুজি। গুরুজি বলাইয়ের দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকলো। বলাই বাবুর চোখ তখন একটি জ্বলন্ত ভাটার মতো জল করছে। গুরুজি এবার তার সামনে বসে এক অবান্তর প্রশ্ন জিজ্ঞেস করল। তোমার নাম? প্রশ্নটা কেন হলো সেটা বুঝে ওঠার আগেই শুনতে পেলাম বলাই কেমন যেন গুঙিয়ে উঠল। পুনরায় জিজ্ঞেস করল গুরুজি, তোমার নাম কি? এবার উত্তর এলো বলাইয়ের তরফ থেকে, আমি শান্তি কাপালিক। আমার সাধনা ভঙ্গ করলি তুই কেন? জানিস এর শাস্তি কি হতে পারে? রক্ত চাই, রক্ত। এক মুন্ড রক্ত সংগ্রহ করে আন। আমি উঠলে কিন্তু কাউকে ছাড়ব না। মায়ের চরণে 108টা নরবলি চাই। যা যা, আর দেরি করিস না। আমার হাঁটু কাঁপতে শুরু করেছে এই দৃশ্য দেখে। মুহূর্তের মধ্যে একটি মানুষের এমন অপার্থিব বদল খানিকটা মায়াজালের মতো ঠেকলো আমার কাছে। গুরুজি ধীরে ধীরে তার সামনে গিয়ে মাথাটা ঝুঁকিয়ে মুখটা বলাইয়ের কানের কাছে নিল। তারপর ফিস করে কি একটা বলতেই সে নিথর হয়ে শরীরের সমস্ত শক্তি হারিয়ে পড়ে গেল মেঝের উপর। গুরুজি বলল, তারানাথ, একটু ধরো তো, ওকে বিছানায় শুইয়ে দি। আমরা দুজন ধরাধরি করে বলাইকে বিছানায় শুইয়ে বাইরে এলাম। কৌতূহলের খাঁচায় তখন আমি সম্পূর্ণ আবদ্ধ। গুরুজি আমার পরিস্থিতি আঁচ পেয়ে বললেন, ও বেশ কিছুক্ষণ ঘুমোবে। চলো এবার আমরা একটু বিশ্রাম নিই। কিন্তু গুরুজি। চলো, সব বলছি। আমি ওনাকে অনুসরণ করে আবার নিচের তলার বৈঠক ঘরে এলাম। দেখি আমাদের পূর্ব পরিচিত বৃদ্ধটি ঠক ঠক করে ঘরের এক কোণায় দাঁড়িয়ে কাঁপছে। গুরুজি তাকে বলল, চিন্তা করো না রঘু, তোমার মনিবকে সুস্থ না করে এই বাড়ির থেকে আর নড়ছি না। তবে তুমি এই কদিনে এমন কিছু দেখোনি? বৃদ্ধ কাঁপতে কাঁপতে কয়েক পা এগিয়ে আমাদের সামনে এলো। তারপর বলল, এগে না তো, আমি এমন দেখিনি। কিন্তু কর্তা মাঝরাতে মাঝে মাঝে বেরিয়ে কোথায় যায়, আবার ভোরবেলা ফিরে আসে। উনি তো এমনিও রাতের বেলায় হাঁটতে যেতেন। আগের বার আপনিই তো দেখেছেন। দেখেছি, কিন্তু তখন যেত পুকুরের তদারকি করতে। এখনো কারণটা একই কি? ব্যাপারটা দেখতে হবে। গুরুজি, অপরাধ নেবেন না, আমায় দয়া করে বলবেন ঘটনাটা আসলে কি? রঘু, একটু চা করে ছাদে দিয়ে যাও দেখি। এসো তারানাথ। ছাদে যাওয়ার সিঁড়ি বাড়ির পেছনের দিক থেকে। পেছনটায় অযত্নবর্ধিত জঙ্গল রয়েছে প্রায় কোমর উচ্চতা পর্যন্ত। তার মাঝের থেকে একটা সরু সুরকির মতো পায়ে হাঁটার রাস্তা। সিঁড়ির প্রথম ধাপে পা দিয়েই গুরুজি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখ আতঙ্কিত ও বিস্ফারিত। আমি তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম সিঁড়ির ধাপে ধাপে শুকনো রক্তের দাগ একেবারে ছাদ পর্যন্ত গিয়ে মিশেছে। অজান্তেই মুখের থেকে বেরিয়ে এলো, এ কি? অবস্থা একেবারেই হাতের বাইরে বেরিয়ে গেছে তারানাথ। বাড়ির উঠোনে পা রেখেই আশা করি তুমি বুঝেছ। এসো দেখি উপরে। আমরা উপরে এলাম ওই রক্তের দাগ পর্যবেক্ষণ করতে করতে। ছাদে উঠে দেখি যেই প্রাণীটির শরীর থেকে এই রক্ত নির্গত হয়েছে সে একটি নির্দিষ্ট স্থানে এসে দাঁড়িয়েছিল।
সেই স্থানটিতে শুধু পাতলা রক্তের ছোপ নয়, বলা যায় সেই রক্তপাতের সময়সীমা বেশি পুরনো নয়। গুরুজি বলল, তুমি গিয়ে চাটা নিয়ে এসো তারানাথ। রঘু এগুলো দেখলে আবার সারা বাড়ি মাথায় করবে। আমি চাই না গ্রামের কোনো মানুষের কানে খবরটা যাক, তাতে করে বলাইয়ের ভবিষ্যতের অনেক ক্ষতির সম্ভাবনা আছে। তারানাথ, এর আগের বার যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন এখানকার পরিস্থিতি এমন ছিল না। তাও সেটা বছর 2 আগে তো হবেই। বলাই আমার ছোটবেলার বন্ধু, বিয়ে সংসার করে এই গ্রামে এসে বাড়ি করে, তাও ব্যবসায়িক সূত্রে। সন্তানাদি নেই। স্ত্রী বাপের বাড়িতে গিয়ে কলেরায় আক্রান্ত হয় এবং সেখানেই মারা যায়। তারপর থেকে বন্ধুটি একা একাই জীবন কাটিয়ে দিচ্ছিল। এই গ্রামেরই এক পণ্ডিতের কাছে এসেছিলাম কারাবদ্ধীকরণের শর্ত সম্বন্ধে অবগত হতে। তখনও আমি আমার গুরুর দেখা পাইনি। সেই সূত্রেই এই বাড়িতেও আমার আসা। 2 দিন বলাইয়ের সাথে খুব আনন্দে কাটল। 3য় দিন হঠাৎ সে বলল, ভাই, তুই তো টুকটাক জ্যোতিষকর্ম জানিস, তাহলে আমার হাতটা দেখে বলতো যে আর কদিন আছে এই একান্তে। আমি খুব স্বাভাবিকভাবেই তার ডান হাতটা নিয়ে চোখের সামনে রাখতেই চমকে উঠলাম। তুমি জানো কিনা জানি না, আমাদের মতো ভব ঘুরে জগৎ মাতার সন্তানদের হস্তরেখার কয়েকটা বিশেষ দিক আছে, যেগুলো প্রায় 8-9 বছর বয়স থেকেই দৃশ্যমান হতে শুরু করে। বলাইয়ের হাতেও ঠিক তেমনই রেখা জল জল করছে। অবাক হয়ে বললাম, কিরে, বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিস নাকি? ধুর, এইরকম বুঝলো কি অন্য কারোর সাথে করবি? আমাকেও কি তাবিজ দেওয়ার ধান্দা নাকি? আমি আরো ভালো করে তার হাতটা চোখের সামনে তুললাম, কিন্তু না, কোনো ভুল নেই। তবে ওকে বলেও বা কি হবে? সে যে কিছুতেই বিশ্বাস করবে না আমি জানি। মনে মনে ঠিক করলাম, আজ রাতে যখন সে ঘুমাবে তখন তার স্থূল দেহ থেকে আত্মাকে পৃথক করার চেষ্টা করব। আত্মার সন্ধি বলে আমাদের শাস্ত্রে একটা বিদ্যা আছে। মনের সাথে আত্মার মেলবন্ধন কোনো কালে হয় না, সেটা শুধু ছুটতে চায় তার গন্তব্যে, একটা স্থূল দেহকে কেন্দ্র করে। রাতের ঘটনাটা বললে তুমি বাকিটা বুঝতে পারবে। এখন যে ঘরে এসে শুয়ে আছে সেই ঘরেই আমরা দুজন শুয়েছিলাম সেই রাত্রে। বলাই ঘুমিয়ে পড়ার পর আমি নিঃশব্দে বিছানা থেকে নেমে ওর পায়ের কাছে গেলাম। তার ডান পায়ের বুড়ো আঙুলটা স্পর্শ করে ঠিক 9 বার শরীর ত্যাগের বীজ মন্ত্র জপ করতে একটি ম্লান লাল আলোয় উদ্ভাসিত হয়ে গেল ঘরের ভেতরটা। দেখলাম তার আত্মা ঘরের চারিদিকে কয়েকবার প্রদক্ষিণ করে এক কোণে পদ্মাসনে বসে পড়ল। বা হাতের বৃদ্ধাঙ্গুলের সাথে তর্জনী স্পর্শ করে তা ঠোঁটের সামনে নিয়ে কি যেন বলল। এটা তো কাপালিকেরা দেহ বন্ধন করার জন্য করে। একদম ঠিক বলেছ। তখনই সন্দেহ করেছিলাম, কিন্তু আজ নিশ্চিত হয়ে গেলাম সে জাতিস্বর। সনাতনী সংস্কৃতি আত্মার কোনো মৃত্যু নেই, সে শরীর বদলায়। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকেও একথা বলেছিলেন শ্রীকৃষ্ণ। পূর্বজন্মের রহস্য উন্মোচন করতে পারেন বলে অনেকেই দাবি করেন। তারা দাবি করেন ব্যক্তির কোষ্ঠী হস্তরেখা দেখে বলে দিতে পারেন আগের জন্মে কি ছিলেন, কোথায় থাকতেন এবং কি করতেন। অজ্ঞাতসারে পূর্বজন্মের নীতি কর্ম মেনে কাজ করেন মানুষ। জীবনে যখন মানুষ কোনো কর্ম করে বা চেষ্টা চালায়, তখন ফল ভোগ না করলে তাকে আবার জন্ম নিতে হয়। প্রকৃতিতে প্রতিটি ক্রিয়া বা চিন্তার একটি প্রতিক্রিয়া রয়েছে, তাই পুনর্জন্ম বিদ্যমান। আমি সেবারই ওর হাত দেখে কোষ্ঠী করেছিলাম, যেটা ওকে জানায়নি। ছলে বলে তার জন্মবার তিথি জেনে নিয়ে যা জানতে পারি তাতেই আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। তবে ভেবেছিলাম সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
কি দেখলেন গুরুজি? দেখলাম বিগত 7 জন্ম ধরে সে এক কুৎসিত অভিশাপ বহন করে চলেছে, যার সূত্রপাত হয়েছিল এক নিষ্ঠুর কাপালিকের হাত ধরে। তার কর্মকাণ্ডের নজির পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকলেও তা প্রত্যক্ষ করতে হলে বর্তমান শরীরের উপরেই নির্ভর করতে হবে, নইলে যা বোঝা যাবে তা নিতান্তই ঝাপসা। পর্যায়ক্রমে বলাই যতবার জন্মেছে তার প্রতি জন্মের করে আসা পুণ্যের আদলে সে অভিশাপ হয়তো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তবুও এই জীবনে সে আমার বন্ধু হয়েছে, আমি তাকে রক্ষা করার শেষ সুযোগ ছাড়তে চাই না। তাছাড়া তার কি দোষ এতে? আমি সম্পূর্ণ একমত আপনার সাথে। গুরুজি আর কোনো কথা বললেন না। এই সময় তলার থেকে শুনতে পেলাম রঘুর গলা। বাউন ঠাকুর, কর্তামশাই আপনাদের খাওয়ার টেবিলে ডেকে পাঠালেন। গুরুজি আবার একটা বিড়ি ধরিয়ে উত্তর দিলেন, তুমি স্নান করে নাও, যাও, আমি আসছি। আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এলাম। বৈঠক ঘরে পুটলি রেখে যখন কল ঘরে ঢুকছি তখন দেখি বলাই খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসলো টেবিলের সামনে। চেহারায় স্বাভাবিক অসুস্থতার ছাপ। স্নান করতে গিয়ে একটা বিষয় হঠাৎ মাথায় এলো। গুরুজি তাহলে এটাও লক্ষ্য করেছেন যে আজ আমার স্নান হয়নি। ফিরে এসে দেখি বলাই এবং গুরুজি দুজনেই খাবার টেবিলকে কেন্দ্র করে বসে আছে মুখোমুখি। 3 জায়গায় পাত পড়ে গেছে ইতিমধ্যে খাবারের। বলাই বলল, কিরে, একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে খাবারটা পর্যন্ত চেয়ে খাসনি? এই আমি তোর বন্ধু। তার এমন প্রশ্ন শুনে তোমরা যেমন এখন বিব্রত হচ্ছ, ঠিক আমারও তখন একই অবস্থা। জাতিস্বর চেনার অভিজ্ঞতা তখনও আমার হয়নি। পরে যদিও এ ব্যাপারে অনেক দূর পর্যন্ত আয়ত্ত করেছি। যাক, সেসব কথা। খেতে বসে কথাবার্তা চলতে চলতে কয়েক মুহূর্তের জন্য এটাও মনে হলো যে সব ঠিকই আছে, বরং আমরাই হয়তো ঘটনাটাকে বিকৃতভাবে দেখছি। পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে সেটুকু বেশ ভালোই বুঝতে পারছি। এদিকে গুরুজি আমার মনে চলতে থাকা সমস্ত কথাগুলো কিভাবে একের পর এক সাজিয়ে চলেছেন তা আমার জ্ঞানের অতীত। খাওয়া শেষে রঘুর হাতে বানানো পান চিবোতে চিবোতে একটা ঘরে প্রবেশ করেছি। গুরুজি এসে আমায় রেখে গেলেন সে ঘরে। উত্তেজনায় চোখের পাতা এক করতে পারছি না। বিছানায় শুয়ে কেবল এপাশ ওপাশ করছি, এমন সময় গুরুজি এলেন। বললেন, তুমি যা ভাবছো এটা সেই জিনিস নয়। জাতিস্বরের আবির্ভাবে কিন্তু ভিটেতে প্রেত আবির্ভাবের সমপূর্বক লক্ষণ থাকবে না। মোটমাট একদম সঠিক সময় না এসে পড়লে বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না বাড়িতে কোনো বিপদের ছায়া ঘোরাফেরা করছে। এখন ঘুমিয়ে পড়ো তারানাথ, রাতের বেলায় আমাদের জাগতে হতে পারে। বলে গুরুজি আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়লেন। মনের মধ্যে আবার কয়েকটা নতুন প্রশ্নের সঞ্চার ঘটিয়ে ওই যে ভদ্রলোক চোখ বুঝলেন তা আবার দৃষ্টিপযুক্ত হলো রাত 9টায়। আমিও ঘুমাইনি তা নয়, তবে সেটাকে যদি ঘুম বলা হয় তাহলে সে শারীরিক বিশ্রামকে অমর্যাদা করা হবে। হঠাৎ ঘুমিয়ে পড়ি, আবার আনুমানিক 10-15 মিনিট পরে জেগে যাই। কেবল মনে হয় কেউ যেন চিৎকার করছে, কেউ যেন প্রবল যন্ত্রণায় আছে। একটু ধাতস্থ হতেই টের পাই যে এটা কেবল আমার মনের ভুল, আর অন্য কিছু নয়। গুরুজি উঠেই ঘরের জানালা খুলে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বিছানায় ফিরে এলেন। ওদিকটা হলো বাড়ির পেছন। এমনকি ছাদে যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম এই বাড়ির প্রতিটা ঘরেরই একটি করে জানালা পশ্চাৎমুখ। গুরুজি বিছানার এক প্রান্তে বসে বললেন, কেউ এসেছিল ডাকতে? না তো।
অপ্রাকৃতিক পরিবেশের কালো ছায়া ধীরে ধীরে আবার বাড়িটাকে আবৃত করছে। আজ রাতে কিছু একটা ঘটবেই। তৈরি থেকো তারানাথ। এমন সময় রঘু ঘরে এলো, বলল, বাউন ঠাকুর, কর্তা রাত্রে খাবে না কইছে, আপনাদের খাবার এখানে দিয়ে যাব। কেন খাবেন না কেন? কথাটা জিজ্ঞেস করেও ভাবছিলাম কেন কথা বললাম মাঝে। তাও সেটা পার হয়ে গেল ঈশ্বরের নামে। গুরুজি বললেন, ঠিক আছে, দিয়ে যাও। ওর পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। বাইরের পরিবেশ নিরস ও থমথমে। জানলা দিয়ে বাইরেটা একবার দেখো। আমিও জানলার কাছে দাঁড়িয়ে সেদিকটায় দেখতে যাব। দেখি একটি মানুষের অবয়ব হাতে একটা ধাতব কিছু নিয়ে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছে। আমার মানসিক উত্তেজনার আঁচ গুরুজি যেন কোনো গোপন মন্ত্র বলে পেয়ে গেলেন। দৌড়ে এসে এক পলকের জন্য বাইরেটা দেখেই বললেন, বলাই বেরিয়ে পড়েছে, তাড়াতাড়ি এসো। বলেই দ্রুত ঘরের থেকে বেরিয়ে গেলেন উনি। আমিও ওনার পিছু নিলাম। রঘু দুটি থালা হাতে খাবার নিয়ে আসছিল বৈঠক ঘরের ওপর থেকে। আমাদের এইরূপ ব্যস্ততা দেখে কিছুক্ষণ ফ্যালফ্যালে দৃষ্টিতে চেয়ে রইল। উঠোনে নামতেই শুনতে পেলাম তার প্রশ্ন, কি হলো বাউন ঠাকুর, কোথায় যাচ্ছেন? বাড়ির পেছনের জঙ্গলাকীর্ণ জায়গাতে প্রবেশ করা মাত্রই গুরুজির চলনে সতর্কতা লক্ষ্য করলাম। অতএব আমিও অনুরূপ পদক্ষেপ নিলাম। কৃষ্ণপক্ষের রাত। ঘরের জানালার ওপার থেকে গ্যাস বাতির আলো বেরিয়ে এসে পেছনে যেটুকু স্থানে পড়ছে সেটুকু দ্রুত অতিক্রম করা গেল। তারপরেই শুরু হলো নিশ্চিম আধারের সঙ্গে সজীব অস্তিত্বের মৌন বিবাদ। কোনো মতেই যেন দিক ঠিক করা যাচ্ছে না। আমি গুরুজির একদম কাছে এসে পা টিপে টিপে এগোচ্ছি। কিছু দূর এগিয়ে যাওয়ার পরই জঙ্গলের ভেতর থেকে একটা হালকা রিনরিনে শব্দ শুনতে পেলাম। গুরুজি নিচু গলায় বলল, ঘন্টার শব্দ আসছে না? কান খাড়া করে শুনলাম শব্দটা। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এসো, শব্দ লক্ষ্য করে এগোনো যাক। আবার অন্ধকারে শুরু হলো আমাদের পথ চলা। সে কি ঘন জঙ্গল! ছোট বড় অনেক গাছেই আমি ধাক্কা খাচ্ছি মাঝে মধ্যেই, কিন্তু গুরুজির যেন তেমন কোনো অসুবিধাই হচ্ছে না পথ চলতে। আরো খানিকটা চলার পর খুঁজে পেলাম শব্দের উৎস। যা দেখলাম তা ক্ষণিকের জন্য আমার স্বপ্ন বলে মনে হয়েছিল। আসলেও কি এমন কিছু হতে পারে? কিশোরী প্রশ্ন করল, কি দেখলেন বলুন না। দেখলাম যে পোশাকে দুপুরেও খেতে বসে বলাইকে দেখেছিলাম, এখন সেই একই পোশাকে একটি গলে যাওয়া কালী মূর্তির সামনে বসে নরকঙ্কালের কপালে সিঁদুর মাখিয়ে দিচ্ছে একজন সম্পূর্ণ অন্য মানুষ। সামনে জেলে রাখা একটি মাত্র মাটির প্রদীপ। শারীরিক পরিবর্তন খুব না হলেও তার মুখাবয়বে যথেষ্ট পরিবর্তন এসেছে। চোখের চাউনি চ্যাপ্টা এবং চোয়াল আরো খানিকটা প্রশস্ত। বলাইয়ের অযত্ন বর্ধিত দাড়িগুলো এখন যেন আরো খানিকটা বড় দেখাচ্ছে। আমি কাপা কাপা গলায় গুরুজিকে প্রশ্ন করলাম, এটা কিভাবে সম্ভব গুরুজি? এই সেই কাপালিক যার কথা তোমায় বলছিলাম। আমি অনেক দেরি করে ফেলেছি তারানাথ। 7 জন্মের অভিশাপের ফল একত্রিত হলে তা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তোমার সে বিষয়ে কোনো ধারণা নেই। বলে গুরুজি আরো একটু গাছের আড়াল হয়ে দাঁড়ালো। দেখলাম সেই কাপালিক একটি মাটির সরার থেকে কিছু একটা তুলে নিয়ে জিভে ঢেলে নিল। তারপর সেই কঙ্কাল মুন্ডটি উল্টো করে তার মধ্যে কিছু একটা তরল ঢেলে সেটাও গলদ্ধকরণ করল। মুখের হাসি দেখে বুঝলাম যে কার্য উনি করলেন তার ফলাফল খুবই প্রতিকূল ধর্মী হবে।
নিচু গলায় গুরুজিকে বললাম, গুরুজি, উনি কি বেতাল জাগরণ করলেন? গুরুজি ধরা গলায় উত্তর দিলেন, ঠিক ধরেছ। চলো তো তারানাথ, বাড়িতে ফিরে চলো। মনে হয় আমার ধারণাই ঠিক। আমি নির্বাক হয়ে আবার বাড়িতে ফিরে এলাম। গুরুজি যে কিছু একটা ধরে ফেলেছেন সেটুকু বিশ্বাস ছাড়া আর ভেতরে কোনো আশার আলো তখনও নেই। উনি সোজা বাড়িতে ফিরে দোতলা সিঁড়ি ধরলেন। তারপর উপরের বারান্দা পেরিয়ে বলায়ের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। উপরের শেকল নামিয়ে যখন উনি দরজা ঈষৎ ফাঁক করলেন, তখন আমি ওনার একদম পেছনে। উনি কোন সঠিক ধারণার উপরে ভর করে বাড়িতে ফিরে এলেন তা এবার প্রত্যক্ষ করলাম। তারানাথ থামল, বলল, আজ বরং হুকোটাই একটু খাই, তোমরা বসো। এইটুকু বলে সে উঠে গেল। নির্মাল্য ও কিশোরী দুজনের মুখই গম্ভীর। মিনিট পাঁচেক পরে তারানাথ একটি নারকেলের মালার হুকো ধরিয়ে এনে তক্তপোষে এসে বসল। এই জিনিসটা ধোয়ার গন্ধটা একটু উদ্ঘট ধরনের। তবুও এই সময়ে সে বিষয়ে কথা বলে প্রসঙ্গের মধ্যে বিন্দুমাত্র বদলি আনার অভিব্যক্তি আমাদের কাউরই ছিল না। তারানাথ চোখ বুঝে বার কয়েক টেনে আবার বলতে শুরু করল। গুরুজি দরজা খুলতেই দেখলাম একজোড়া সবজে চোখ দরজার ফাঁক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে হ্যাচকা টান দিয়ে উনি আবার দরজাটা বন্ধ করে দিলেন। প্রশ্ন করলাম, এর অর্থ কি? নিজেকে হত্যা করার জন্যই বেতাল জাগরিত করেছে বলাইয়ের অভিশপ্ত নিয়তি। বলাই জানেও না এখন সে কি করে চলেছে। চলো, ছাদে চলো। ছাদে? গুরুজি ততক্ষণে সিঁড়ি ভাঙতে শুরু করেছেন। তোমরা যদি এই কাহিনীতে আমার ভূমিকা খোঁজো তাহলে কিন্তু হতাশ হবে। আমি এই পুরো ঘটনায় কেবল একটি একনিষ্ঠ শিষ্য ও দর্শকের ভূমিকা পালন করেছি। আমি যখন বাড়ির পিছনে এসে ছাদের সিঁড়ি ধরলাম তখন দেখি গুরুজি শেষ ধাপ পার করে ওপরে উঠে গেলেন। আমি পৌঁছাতেই বললেন, চলো, ওই কোনায় আমরা একটু গা ঢাকা দিয়ে থাকি। বলাই এখানেই আসবে কাজ সেরে। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণ বাদেই গুরুর কথা মতো ছাদের সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। ঠিক তার সঙ্গে উপরে উঠতে লাগলো একটি দুলীয়মান আলোক শিখা। গুরুজি আরো একটু কোনায় ঘেঁষে বসলেন। এবার দেখতে পেলাম বলাইরূপী সেই কাপালিক দুহাতে সেই জ্বলন্ত প্রদীপটি নিয়ে ছাদের নির্দিষ্ট স্থানটিতে দাঁড়ালো, যেখানে সকালেই ঘন রক্তের ছাপ দেখেছিলাম। দু পায়ের থেকে অঝরে রক্তপাত হচ্ছে তার, কিন্তু দৃষ্টি পাথরের মতো স্থির। চোখ বুজে কিছু বিড়বিড় করে ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিল সে। জমাট বাঁধা কালো অন্ধকার যেন আলোক উৎসটি নিভে যাওয়ার অপেক্ষাতেই ছিল। মুহূর্তেই জায়গাটা গিলে ফেলল অন্ধকারের করাল গ্রাস। মিনিট কয়েক পরে সিঁড়িতে আবার পায়ের শব্দ পেলাম। নিচু গলায় বললাম, মনে হয় সে নেমে গেছে। গুরুজি আমার পিঠে একটা চাপ দিয়ে উঠে দাঁড়ালেন। তার ইশারা পেয়ে দুজনেই নিচে নেমে এলাম। পেছনের জঙ্গল পেরিয়ে সম্মুখের উঠোনের দিকে ঘুরতেই দেখলাম বলাই হাত বাড়িয়ে রঘুর কাছের থেকে গামছা নিচ্ছে। আমাদের পায়ের শব্দে ঘুরে তাকিয়ে বলল, আরে শম্ভু, এত রাতে কোথায় গেছিলি? তোরা ঘুমোসনি কেন? তুই কোথায় গেছিলি? আর এত রক্ত কিসের? বলাই পায়ের দিকে একবার তাকিয়ে বলল, আর বলিস না, পুকুরের দিকে রাত্রে খুব চুরি হচ্ছে। মাঝে মাঝে রাতে যাই পুকুরটা দেখতে। জঙ্গলে জায়গা একদম জোকে ভর্তি, গেলেই দু চারটে পায়ে জড়িয়ে যায়। এই অসুস্থতা নিয়েও পুকুর দেখতে যেতেই হয় বলাই? এবার লোকটি একটু থমকে গেল।
ভ্রুকুটি করে বলল, কেন রে, আমি তোদের বা রঘু কাউকে বলে যাইনি? আমাদের তো বলিসনি, জানি না রঘুকে বলেছিস কিনা। কিছুক্ষণ ভেবে চিনতে বলাই বলল, না, এমন তো হওয়ার কথা নয়, তাহলে হয়তো তোরা শুনতে পাসনি। আচ্ছা, অনেক রাত হলো, আমার পাটাও কেমন যন্ত্রণা করছে। আজ তোরা শুয়ে পড়, কাল একবার পুকুরের দিকটা ঘুরিয়ে আনবো, চাইলে ছিপ নিয়েও বসতে পারিস। বলেই উনি ভৃত্যে নিয়ে আসা ঘটির জল দিয়ে পা ধুয়ে কোনো রকমে পা মুছে বারান্দা পেরিয়ে সদর দরজায় পা রাখলেন। তখন গুরুজি বললেন, তুই আজ ঘরে যাবি না বলাই। কি, কেন? তুই নিজেই নিজের মৃত্যুকে আহ্বান করেছিস বন্ধু। তুই এখন নিজেকে যা দেখছিস সেটা তুই নস। তোর সাথে আমার কিছু কথা আছে, আমাদের ঘরে চল। এই সময় রঘু গেছিল জলের ঘটিটা রেখে আসতে। সে ফিরতেই গুরুজি তাকে বলল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। সে চলে গেল। বলাই বললে, শম্ভু ভাই, তোর এই জ্যোতিষ চর্চা কাল হবে এক সময়। আজ শরীরটা একটুও ভালো লাগছে না আমার। তুই কি আজ মারা যেতে চাস? মাথাটা একেবারে গেছে নাকি পথে ঘুরে ঘুরে? আজ যখন শেষ পর্যায়ে এসেই পড়েছিস, তখন সবটা দেখার অধিকার তোর হয়েছে। আয়, আমার সাথে আয়। বলে বলাইয়ের হাত শক্ত করে ধরে তাকে নিয়ে গেল আমাদের ঘরে। আমি ঘরে ঢোকা মাত্রই আমায় দরজা বন্ধ করে দেওয়ার ইশারা করলেন গুরুজি। তারপর একটা চেয়ার বিছানার পাশে টেনে এনে সেখানেই বলাইকে বসিয়ে উনি ঠিক তার বিপরীতে বসলেন। আমি চেয়ারের পেছনে দাঁড়িয়েছি বিস্মিত হয়ে। গুরুজি বললেন, আমার দিকে তাকা। বলাইয়ের সাথে সাথে আমিও চাইলাম তার চোখে। কি বিপুল সেই নেত্রের ক্ষমতা! চোখের মণি দুটি যেন ধীরে ধীরে তার সম্পূর্ণ চোখ দুটিকেই আচ্ছাদিত করে ফেলল। আমি হারিয়ে গেলাম সেই চোখের ভেতরকার চলমান প্রেক্ষাপটে। তার দুটো চোখ যেন হঠাৎ জানালা হয়ে গেল কোনো এক নতুন পৃথিবীর। দেখতে পেলাম একটি ঘন জঙ্গলে বসে দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করে চলেছে একজন কাপালিক। তার মুখের সাথে আমি অদূর ভবিষ্যতেই পরিচিত। সে আর কেউ নয়, আমার বর্তমান গৃহস্বামী বলাই। এক মুখ অযত্ন বর্ধিত কাঁচা পাকা দাড়ি এবং মাথার উপর পাহাড় চূড়োর ন্যায় জটা। একটি রক্তাক্ত বেদির উপরে একটা বছর 7-8 শিশু শুয়ে রয়েছে অচৈতন্য হয়ে। মন্ত্রপাঠ শেষে সে হাতে তুলে নিল রামদা। উঠে দাঁড়িয়ে সর্বশক্তিতে সেই খাড়া বসিয়ে দিতে যাবে এমন সময় সেখানে আবির্ভাব হলো একজন শ্বেত বস্ত্র পরিহিত সাধকের। এ কি করছো তুমি? হ্যাঁ? কাপালিক খাড়া নামিয়ে রেখে হাত জোড় করে বলল, বাবা, আমি এক সাধনায় রত হয়েছি। 108 নরবলি দিলেই আমি অমরত্ব পাব। আর একটা বাকি বাবা, আপনি আমায় আশীর্বাদ করুন যাতে আমি... মূর্খ, নিষ্পাপ বাচ্চাগুলোর প্রাণ কেড়ে নিয়ে তুই হবি অমর? কোন দেবীর উপাখ্যানে লেখা আছে এই নিয়ম? হ্যাঁ, তোকে আজ আমি অভিশাপ দিলাম। একবার নয়, যতগুলো প্রাণ তুই কেড়েছিস ততবারই তুই জন্মাবি এবং প্রতিবারই নিজের প্রাণের বলি তোকে নিজের হাতেই দিতে হবে। এই পর্যায়ে অভিশাপ দেবেন না বাবা। আমি চাই না কোনো বৃদ্ধের উপরে আমার হিংস্রতা জেগে উঠুক। অর্বাচীন, তোর এত বড় স্পর্ধা! বলেই সেই সাধক সেখান থেকে অন্তর্ধান হলেন। পরক্ষণেই দেখলাম সেই কাপালিক হঠাৎ হাঁটুর উপরে ভর দিয়ে বসে পড়ল।
সেই মহাপুরুষের প্রয়োগ করা কোনো অসীম ক্ষমতা বলে সম্মোহিতের মতো সে পড়ে থাকা রামদা তুলে নিয়ে বসিয়ে দিল তার গলায়। এভাবে বিভিন্ন পর্যায়ে প্রতিটা জন্মে, কখনো জলে ডুবে, কখনো গলায় দড়ি দিয়ে, কখনো বা অভুক্ত ভিখারি হয়ে জন্ম নিয়ে আত্মসংবরণ করে মরল সেই কাপালিক। তারপর হলো বলাইয়ের জন্ম, এবং আমার চোখের সামনে ভেসে উঠল আজকে রাতের ঘটনাটা, যেটুকু খানিক আগেই আমি এবং গুরুজি গোপনে জঙ্গলে গিয়ে দেখে এলাম। বলাইরূপী কাপালিকের জাগ্রত বেতাল আমাদের ঘরের খোলা জানালা দিয়ে প্রবেশ করে গিয়ে ঢুকলো বলাইয়ের ঘরে, এবং তারপর সে হেঁটে এলো ছাদের উপর প্রদীপ ফু দিয়ে নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই ফিরে এলাম বাস্তব পৃথিবীতে। গুরুজি বললেন, এবার বিশ্বাস হলো? এ আমি কি করলাম আর কি করে আসছি যুগের পর যুগ? বলাই, আমি তোকে বাঁচাতে চাই, কারণ এতে তোর কোনো দোষ নেই। তুই আমায় সহযোগিতা করবি কি এবার? বলাইয়ের চোখ সমবেদনার জলে পরিপূর্ণ হয়ে গেল। গুরুজি তার মাথা দু হাত দিয়ে চেপে ধরে চোখ বুঝলেন। মুহূর্তেই ঘর উদ্ভাসিত হয়ে গেল একটা নীলচে রশ্মিতে, এবং তারপরে যা ঘটল তা মনে পড়লে আজও আমার শরীরের সমস্ত পশম খাড়া হয়ে ওঠে। দেখলাম গুরুজির মুখ ধীরে ধীরে তার আদল পরিবর্তন করছে। একটু আগেই যে কাপালিককে তার দৃষ্টি কটাহে দেখেছিলাম, খানিক সময়ের ব্যবধানে যেন তার চেহারাতেও সেই মূর্তির অবয়ব ফুটে উঠেছে। কতক্ষণ ধরে এই কার্য চলল জানি না। হুশ হলো যখন চেয়ারে বসে থাকা বলাই ঝুপ করে মেঝের উপরে এলিয়ে পড়ল। পলক ফেলতে দেখি আমার সামনের মানুষটা আর গুরুজি নেই। সে এখন সম্পূর্ণরূপে বলাইয়ের ষষ্ঠ জীবন পূর্বের অভিশপ্ত কাপালিকে পরিণত হয়েছে। সে বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে চলে গেল। গতিবিধি দেখলেই বোঝা যায় কোনো মন্ত্র বলে সে হেঁটে চলেছে। তারপর দোতলা সিঁড়ি ধরে পৌঁছালো বলাইয়ের ঘরের সামনে। তৎক্ষণাৎ শেকল খুলতেই যেন ক্ষুধার্ত সাপদের মতো এক টানে ভেতর থেকে তাকে টেনে নিল বেতাল। তারপর আর কিছু মনে নেই আমার। পরদিন সকালে যখন চোখ খুললাম, দেখি আমার মাথার কাছে বলাই বসে রয়েছে। সামনে দাঁড়িয়ে আছে গুরুজি এবং রঘু। বলাই প্রশ্ন করল, এখন কেমন লাগছে? গুরুজি গোপনে মুখের উপরে আঙুল দিয়ে থেমে যেতে বললেন। মনের ভেতরে কৌতূহলের ঝড় নিয়ে সেই দিনটা ওই বাড়িতেই কাটালাম। পরদিন বলাইয়ের কাছের থেকে বিদায় নিয়ে আবার গ্রামের সরু পথ ধরলাম আমরা দুজন। গুরুজিকে প্রশ্ন করলাম, এখন কি তবে বলাইবাবু সম্পূর্ণ বিপদমুক্ত? সম্পূর্ণ। আপনি এমন বিধির বিধান পরিবর্তন করলেন কিভাবে প্রভু? ভেবেছিলাম তোমায় বলবো না, তবে আজ তোমায় এটা শিখিয়ে যাব, কারণ ভবিষ্যতে তুমিও একদিন এমন কোনো বিপদের সম্মুখীন হবে। কাল যখন সম্পূর্ণ সেই কাপালিক রূপ নিয়ে ওই ঘরে প্রবেশ করি, তখন কিন্তু বেতাল তার লক্ষ্যকে না পেয়ে সেই কাপালিককেই হত্যা করেছে। তুমি হয়তো জানো যে বেতাল জাগবে, লক্ষ্যভ্রষ্ট হলে বেতাল তাকে এসেই মারবে। আমি কাল বলাইয়ের 7 জীবনের প্রাপ্ত অভিশাপ গ্রাস করে নিয়েছি। এখন তার উপরে যা বর্তিত হতো, এখন থেকে সেটা আমার উপরে কার্যকরী হবে। কিন্তু সেই অভিশাপ আমার প্রাণ হরণ করতে পারবে না, কারণ আমার সৃষ্টি অভিশাপ দিয়েই। এর বাইরে কিছু জানার অধিকার তোমার এখনো হয়নি, পরে ধীরে ধীরে সব জানতে পারবে। এমন শত শত দুঃখ, কষ্ট, অভিশাপ আমি পরিচালনা করি পোষ্য করে, কানে কানে
মন্ত্রটি নাও, আমি বিদায় নেব। সেদিন গুরু আমায় কানে কানে এই মন্ত্র দিয়ে গেছিলেন, তবে আমার কিন্তু বুঝতে বাকি ছিল না যে স্বয়ং কাল ভৈরব আবার আমায় দেখা দিয়েছেন। জগৎমাতার কৃপা গুণে এমন গুরুর সন্ধানে ঘুরতে ঘুরতে অনেকবারই তার দেখা আমি নানা রূপে পেয়েছি। একমাত্র বিধাতাই তো পারেন বিধির মোচন ঘটাতে। যে নিজেই নীলকণ্ঠ, তার কণ্ঠে এমন প্রচুর অভিশাপের বিষ নিমেষেই হজম হয়ে যায়। তারানাথ চুপ করল। আমরা সবাই পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলাম, ধাতস্থ হলাম হুকোর ঘর ঘর শব্দে। কিশোরী বলল, কিন্তু আপনি স্বপনের বাড়ি ছিলেন কিভাবে? এটা নির্মাল্য ভালো বলতে পারবে। নির্মাল্য বলল, সেদিন তোমরা চলে যাওয়ার পর ঠাকুরমশাই কিন্তু আবার আমার বাড়িতে এসেছিলেন। আর আমি যেহেতু কিশোরীর অফিসের ঠিকানা এবং বেশ কয়েকজনকে চিনি, তো সেইখান থেকে আমি কি করি, ওই স্বপনের কিন্তু অ্যাড্রেসটা মানে ঠিকানাটা বার করে আমি ঠাকুরমশাইকে দিয়ে দিই। কিন্তু আপনি যে বললেন বিধির বিধান মোচন কেবল বিধাতাই করতে পারে, তবে ওই যে গল্পের শুরুতেই বলেছিলাম, আমিও এক বৃহৎ প্রশ্নের সামনে দাঁড়িয়ে পড়েছি এই কার্যের পরে। আজ আপাতত এই কৌতূহল নিয়েই বাড়ি ফিরতে হবে তোমাদের। যদি কখনো এর উত্তরের সন্ধান মেলে অবশ্যই জানিয়ে দেব। শুনছিলেন রাজপ্রতাপ বসুর কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প জাতিস্বর। গল্পটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিল রাজপ্রতাপ বসু। অন্যান্য চরিত্রে বুবাই, রাজপ্রতাপ, সৌরভ, তুয়া ও নির্মাল্য। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে রাজদেবী প্রোডাকশন, প্রযোজনায় নির্মাল্য। আজকের মতো এইটুকুই। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।